আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মেটাভার্স আয়োজিত জেএবির ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটা আমাদের মেটাভার্স সেন্টারের এই জেএবি ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে শেষ করব। যদিও সাবজেক্টটা থিওরিটিক্যাল সাবজেক্ট, বাট আপনি মানে অবাক হবেন যে আমরা থিওরিটিক্যাল যে থিওরি সাবজেক্টটা কত সুন্দর করে পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করব। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেন আমরা বোঝার চেষ্টা করব খুব সহজে এবং রিলেট করে করে একটার সাথে আরেকটা। তার সাথে সাথে আমরা প্রিপারেশনটাও আমরা আমরা এইভাবে সিকোয়েন্সিয়ালি যদি নেই, আমরা দুইটা ক্লাস বা আমরা ক্লাসগুলো শেষ করার পরে দেখবো যে আমাদের জিএফআইটা আমাদের ব্রেনে আটকে গেছে, আমরা অনেক কিছু জানবো এবং আমরা পরীক্ষাতেও ভালো করবো। একটা অবাক করার জিনিস হলো আমাদের হ্যান্ড নোট থেকে অথবা আজকে যে ক্লাসের প্রেজেন্টেশন আমি হ্যান্ড নোটের অনেক কিছুই আমার আজকে ক্লাসে কভার করব, যে জিনিসগুলা আপনার পরীক্ষায় আসবে। এর বাইরে কোশ্চেন হওয়ার চান্স খুবই কম। সো আমরা চলুন পড়ায় ফিরে যাই। সো আমাদের জেএবির ক্র্যাশ কোর্সের আজকে ক্লাস গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো আমরা দুইটি সাব ক্লাসের মাধ্যমে পুরো সাবজেক্টটা শেষ করব। সো আমাদের এই সাবজেক্টে আটটা আটটা চ্যাপ্টার আছে, আমরা আটটা চ্যাপ্টার দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করব। সো আজকে ক্লাসের ফার্স্ট মডিউল কনসেপ্ট অফ গভর্নেন্স। আমরা কনসেপ্ট অফ গভর্নেন্সের শুরুতেই শিখবো যে আমার গভর্নেন্স কি, আমার কর্পোরেট গভর্নেন্স কি। ঠিক আছে, কর্পোরেট গভর্নেন্স কি। তো শুরুতে যদি আসি যে গভর্নেন্স কি, গভর্নেন্সটা হলো আমার কি একটা প্রসেস, যে প্রসেসে কি করি আমি, আমার আমার পলিসিগুলো আমি ইমপ্লিমেন্ট করে থাকি, আমি পলিসিগুলো নিয়ে থাকি এবং ইমপ্লিমেন্ট করে থাকি। ঠিক আছে, এটা আমাকে কি করে, এটা আমাকে কোনো একটা অর্গানাইজেশনকে আমাকে ডিরেক্ট এবং কন্ট্রোল করতে হেল্প করে থাকে। এবং এটা কি, এটা প্রসেসটা কি, আমি অলরেডি বলছি যে প্রসেসটা হলো আমি পলিসি সেট করি, পলিসি ইমপ্লিমেন্ট করি এবং মনিটর করে থাকি। তাহলে কর্পোরেট গভর্নেন্সটা কি? তো কর্পোরেট গভর্নেন্স হলো, নর্মাল গভর্নেন্স হলো একটা প্রসেস, যে প্রসেসে কি করি আমি কোনো কিছু পলিসি ইমপ্লিমেন্ট করি, মনিটর করি, ঠিক আছে, এবং অ্যাপ্লাই করে থাকি কোনো একটা কোথাও। আর কর্পোরেট গভর্নেন্স হলো যদি কোনো কর্পোরেটে যদি আমি আমার কি কর্পোরেটে যদি আমি কোনো কর্পোরেটে যদি আমি আমার পলিসি ফর্ম করি এবং ওই পলিসিটা আমি অ্যাপ্লাই করি, ওইটাকে বলা হবে কর্পোরেট গভর্নেন্স। সো আমার ওই গভর্নেন্সটাই যখন কর্পোরেটে আমি অ্যাপ্লাই করব, ওইটা হবে কর্পোরেট গভর্নেন্স। সো কর্পোরেট গভর্নেন্স হলো একটা ফ্রেমওয়ার্ক অফ রোল, প্র্যাকটিস এন্ড প্রসেস গাইডিং কোম্পানি ডিরেক্ট এন্ড কন্ট্রোল, যেটার মাধ্যমে যে পলিসির মাধ্যমে কোম্পানিটা ডিরেক্ট হয় এবং কন্ট্রোল হয়। পারপাসটা কি? পারপাস হলো ব্যালেন্স করা একটা কোম্পানিতে এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলো পক্ষ থাকে। আমি আরেকটু একটু ডিপলি চিন্তা করেন তো, একটু ডিটেলে যদি বলি, একটা ব্যাংক, একটা কোম্পানির পক্ষ কারা? মালিক পক্ষ একটা পক্ষ, ম্যানেজমেন্ট একটা পক্ষ, কাস্টমার একটা পক্ষ, রেগুলেটর একটা পক্ষ, তাই না? অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত। ইন্টারনাল স্টেক হোল্ডার হতে পারে, এক্সটার্নাল স্টেক হোল্ডার হতে পারে। তো সবার ইন্টারেস্টের ভিতরে ব্যালেন্স করার জন্যই কিন্তু গভর্নেন্সটা দরকার। কারণ আপনি চিন্তা করেন, যদি ধরেন আমার ম্যানেজমেন্ট যদি তার নিজের স্বার্থের জন্য কি করে, তার ব্যাংককে রান করে, ফ্রড ফরজারি করে, তাহলে কিন্তু বঞ্চিত হচ্ছে মালিক পক্ষ এবং কাস্টমাররা। আবার যদি মালিক পক্ষকে যদি ম্যানেজমেন্টের উপর আনডিউ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে তার সুবিধা নিয়ে নেয়, ব্যাংকের ক্ষেত্রে যদি স্পেসিফিকলি বলি যে ব্যাংকের ডিপোজিটের টাকা যদি সে সরাইয়া মানে লোন নেয়, আনইউজুয়াল লোন নেয়, আনইথিক্যাল লোন নিয়ে থাকে, তাইলে কি হবে? ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হবে। সো এই যে ইস্যুগুলো, এগুলা মনিটর করাই হলো কর্পোরেট গভর্নেন্সের কাজ। এগুলা ব্যালেন্স করাই, সবার ইন্টারেস্টকে ব্যালেন্স করাই হলো কর্পোরেট গভর্নেন্সের কাজ। সো হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ আমি যেটা বলছিলাম যে একসময় কিন্তু পুরো ওয়ার্ল্ডে রোবট গভর্নেন্স শব্দটাই ছিল না। শব্দটা কেন আসলো ওইটা বোঝার জন্য আমরা একটু পেছনে ফিরে যাব। এটা দুইটা পার্টে ভাগ করছি আমি। একটা হলো ওয়ার্ল্ড সিনারিও, পুরো বিশ্ব কর্পোরেট গভর্নেন্সটা কখন আসছে, আর বাংলাদেশের ক্ষেত্রে ইতিহাসটা কি। তো পুরো ওয়ার্ল্ডে 16th সেঞ্চুরি মানে 1600 শতাব্দী, মানে আজ থেকে আজকে তো আমাদের বিংশ শতাব্দী, তাই না? তো 1600 শতাব্দী মানে 400 বছর পূর্বে, আমার 400 বছর পূর্বে আমার কোনো কোম্পানি ছিল না, ওয়ার্ল্ডে কোনো কোম্পানি ছিল না। আমার পার্টনারশিপ ব্যবসা ছিল, সোল প্রোপাইটরশিপ ছিল, কোম্পানি বলতে কোনো কিছু ছিল না। তো তখন আসলে গভর্নেন্সের ইস্যু আসে নাই, কারণ আমার ব্যবসা আমি চালাবো, যেভাবে ইচ্ছা এইভাবে চালাবো। হ্যাঁ, সোল পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারদের ভিতরে একটা এগ্রিমেন্ট ছিল, বাট ওই এগ্রিমেন্টে বলে ব্যবসাটা পরিচালিত হইতো, এখানে গভর্নেন্সের ইস্যু ছিল না। বাট আমার যখন 1977 সালে আমার সরি তার পরবর্তী সময়ে, 1977 সালে ঠিক না, তার পরবর্তী সময়ে যখন কোম্পানি ফর্ম হওয়ার পরে, কোম্পানি যখন আমার এখানে, কোম্পানি তো একটু বড় লার্জ স্কেলে হয়, এখানে একটা মালিক পক্ষ, শেয়ার হোল্ডার একজন, ম্যানেজমেন্ট একটা পক্ষ, কাস্টমার আর একটা পক্ষ। সো ওই তখনই আমার গভর্নেন্স ইস্যুটা আসে। কিছু ফ্রড ফরজারি হয়েছিল, ফ্রড ফরজারি থেকেই আসলে রিয়েলাইজ করে যারা স্কলার যে আমার কোম্পানিতে গভর্নেন্স দরকার। ঠিক আছে। সো আমার প্রথমটা শুরু হলো ফরেন অ্যান্ড করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট 1977। ওই 1977-এ এই ফরেন অ্যান্ড করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট চালু করে। ঠিক আছে, ওইটা দিয়ে আসলে আমার পুরো ওয়ার্ল্ডে কর্পোরেট গভর্নেন্সের যাত্রাটা শুরু হয়।
এবং অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়, আমার ম্যানেজমেন্ট ফ্রড করে, মালিক পক্ষ ফ্রড করে 1980 সালে, এটা ইউকে, ইউএসএ, এশিয়া সব দেশেই। হ্যাঁ, তো ওইগুলোর কারণে আসলে আরেকটা একটা আসে যে আমার অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, ওইসিডি আমার কর্পোরেট গভর্নেন্স নিয়ে কাজ করে। তো তখন থেকে আস্তে 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 যখন কোম্পানি আসে, কোম্পানি ফ্রড ফরজারি শুরু হয়। তো তখন থেকে আসলে এই দুইটা অ্যাক্টের মাধ্যমে কি হয়, আমার কর্পোরেট গভর্নেন্স ইস্যুটা সবার সামনে চলে আসে। বাংলাদেশের পার্সপেক্টিভে কি, আমার প্রি ইন্ডিপেন্ডেন্ট স্টেজে, আমার যুদ্ধের পূর্ববর্তীতে তো বাংলাদেশে আসলে আমার কর্পোরেট গভর্নেন্স বলতে ছিল না, আসলে কোম্পানি তো ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বিশ্ব মানে বাংলাদেশ শাসন করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে আমার ইংরেজরা শাসন করতো। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর শাসন করছে। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি, এটা খুব খারাপ লাগে যদি হাসি হাসি দেওয়া ঠিক না, যে ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি, যেটা আমার ইংল্যান্ডের একটা কোম্পানি, ওই কোম্পানি আমাদেরকে 200 বছর শাসন করে গেছে, যদিও ওই কোম্পানিকে আমার ইউকের রানী পাওয়ার দিছিল। তো চিন্তা করেন, একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি, কোম্পানি বাংলাদেশকে 200 বছর শাসন করে গেছে, শুধু বাংলাদেশ না, মানে আমার ভারত উপমহাদেশকে। ঠিক আছে, ভারতবর্ষ, মানে ভারত, যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া মিলে যেটা, হ্যাঁ, 200 বছর শাসন করে গেছে। তারপরে হয়তো আমার যখন দেখছে যে জামালা হইতে পারে, তখন হয়তো আমার ইংল্যান্ডের রাজা রানী, ওরা হয়তো মানে গভর্নমেন্ট বাংলাদেশকে মানে টেক ওভার করছে ভারতকে। সো দেখেন, সো তখন কিন্তু গভর্নেন্স ইস্যু ছিল না। যখন যুদ্ধ হয়, যুদ্ধের পরে যখন বাংলাদেশ আমার স্বাধীন হয়, তখন থেকে আসলে কর্পোরেট গভর্নেন্স ইস্যুটা চলে আসে। ঠিক আছে, সো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমার আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট গভর্নেন্স কোড নামে 2006 সালে একটা কোড চালু করে। তখন প্রথম গভর্নেন্সের শুরুটা হয় হলো 1994-এ, যখন আমার কোম্পানি অ্যাক্ট চালু হয়েছে। কোম্পানি অ্যাক্ট যখন পাশ হয়েছে পার্লামেন্টে বিল আকারে, সো কোম্পানি অ্যাক্ট পাশ হওয়ার পরেই আসলে গভর্নেন্সটা অনেক ক্ষেত্রে একটা সুশাসনের ব্যবস্থা শুরু হয় বাংলাদেশে। কারণ আপনি সবাই জানেন, কোম্পানি অ্যাক্টের আন্ডারে যারা কোম্পানি ফর্ম করে, তাদেরকে বছরের রিটার্ন সাবমিট করা দরকার হয়, আমার ফর্ম 12 সাবমিট করা দরকার হয়, অ্যাকাউন্টস, অডিটেড অ্যাকাউন্টস সাবমিট করা দরকার হয়। সো এখানে ওরা আরো আরো অনেক কিছু মনিটর করে থাকে অ্যাক্টিভিটি। সো এই কোম্পানি অ্যাক্ট হওয়ার পরে আসলে সুশাসনটা শুরু হয়। আপনি ধরেন কোন কোম্পানি ফর্ম হইলো, কোম্পানি মিটিং করেন না, কোনো ডিরেক্টরকে আপনি ডিপ্রাইভ করতেছেন, ডিভিডেন্ড দিচ্ছেন না, ওই ডিরেক্টর কিন্তু মামলা করতে পারে। সো এই অনেক ইস্যুতে আসলে কোম্পানি অ্যাক্টের মাধ্যমে আসলে শুরু যাত্রাটা। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2006 সালে আসলে কর্পোরেট গভর্নেন্স কোড নামে একটা কোড চালু করে, যে আইন চালু করে, ওইটা ওইটা দিয়ে অনেকটা এনশিওর হয় লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু সব মানে নন লিস্টেড কোম্পানি নিয়ে কাজ করে না, শুধু লিস্টেড ডিসিতে, সিসিতে অথবা কমিশনের এপ্রুভড সিকিউরিটিজ নিয়ে কাজ করে। তারপর 2010 সাল থেকে এখন পর্যন্ত আসলে আমার 2018 সালে সিকিউরিটি কমিশন নতুন একটা গাইডলাইন দেয়, ওইটার বলে পরিচালিত হয়। তো এই ছিল ইতিহাস আমার কর্পোরেট গভর্নেন্সের। এখানে কিন্তু আমার ইতিহাসে কিন্তু সিকোয়েন্স নাই। হ্যাঁ, আমি এখানে যদিও আমি প্যারা প্যারা লিখছি বোঝার সুবিধার্থে, আপনি সিকোয়েন্স পাবেন না। সিকোয়েন্স বলতে এত সালের পর এত সাল, এত সালের এত মাঝামাঝি কি ছিল, ওরকম ইস্যু রেজ করার দরকার নেই, আপনি জাস্ট এইভাবে পড়ে যান। আমি আবারও বলতেছি যে ধরেন 1980 সাল থেকে 2000 সাল পর্যন্ত, তারপর আবার 2010 বলতেছি, তার মানে মাঝখানে কোনো গভর্নেন্স ছিল না। জিনিসটা আসলে ওইরকম না, জাস্ট আমি প্যারা প্যারা করে লিখছি যাতে আপনি মনে রাখার সুবিধার জন্য। ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স, এই জিনিসটা না, আমার ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স, ইম্পর্টেন্ট অফ গভর্নেন্স, হ্যাঁ, নেসেসারি অফ গভর্নেন্স, সো যেইভাবেই কোশ্চেন হোক না কেন, আসলে গভর্নেন্সের ইম্পর্টেন্ট বুঝাচ্ছি, গভর্নেন্সের গুরুত্বটা বুঝাচ্ছি। ঠিক আছে, সো গভর্নেন্সের এটা 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সামে আসছিল। সো গভর্নেন্সের গুরুত্ব কি? গভর্নেন্সের গুরুত্ব হলো স্টেক হোল্ডার ইন্টারেস্ট রক্ষা করে। আমার গুড গভর্নেন্স স্টেক হোল্ডার ইন্টারেস্ট রক্ষা করে, আমরা অলরেডি শিখছি আমাদের স্টেক হোল্ডার কারা কারা আমরা জানি। সো ওদের ইন্টারেস্ট রক্ষার জন্য আমার গভর্নেন্সটা দরকার। ইথিক্যাল অপারেশনের জন্য দরকার, আমার একটা অপারেশন, একটা কোম্পানি অপারেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অপারেশন যদি ইথিক্যালি আমি অপারেট করতে চাই, আমাকে অবশ্যই কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে হবে। ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার, আপনি দেখেন আজকে যদি কোম্পানি অ্যাক্ট না থাকতো, হ্যাঁ, তারপর ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট না থাকতো, তারপর যত অ্যাক্টের আন্ডারে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো চলতেছে, অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বাইরে গার্মেন্টস সেক্টর বা প্রত্যেকটা সেক্টর কিন্তু রেগুলেটরি বডি আছে, মনিটর করতেছে। হ্যাঁ, তো আমার যদি এগুলো না থাকতো, তখন কিন্তু কর্পোরেট গভর্নেন্স ট্রান্সপারেন্সি এনশিওর হইতো না, ডিসক্লোজার কেউ দিত না। সো আমার আমার আপনি দেখেন প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইটে গেলে তাদের অ্যানুয়াল রিপোর্ট পাচ্ছেন, প্রচুর ইনফরমেশন সে ডিসক্লোজ করতে বাধ্য। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যদি লিস্টেড হয় ডিসিসিএস, তাহলে তার ইপিএস ডিসক্লোজ করা দরকার হয়, কোনো একটা মেজর ডিসক্লোজার দেওয়া দরকার হয়, কোনো যদি বড় ধরনের চেঞ্জ আসে। সো এগুলো এনশিওর হয়েছে কেন? গভর্নেন্সের কারণে, কর্পোরেট গভর্নেন্সের কারণে। কারণ আমার হলো রিস্ক ম্যানেজমেন্ট, আসলে রিস্ক ম্যানেজমেন্ট আমি যদি ডিসক্লোজ করতে যাই, আমি তখন রিপোর্টিং করতে চাই, তখন কিন্তু আমার রিস্কটাও ম্যানেজ হয়। 5 নম্বর হলো লং টার্ম সাস্টেনেবিলিটি। আমি দেখেন একটা জিনিস চিন্তা করেন, আমার যখন প্রপার্টিশিপ বিজনেসের কথা চিন্তা করেন, পার্টনারশিপ বিজনেসের কথা চিন্তা করেন, একটা পার্টনারশিপ বিজনেস, প্রপার্টিশিপ বিজনেস কিন্তু আপনি লং টাইম কিন্তু আসলে রান করতে, মানে একটা সময় গিয়ে হয়তো বন্ধ হয়ে যায় ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যবসাগুলো। হ্যাঁ, ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যবসাগুলো, বাট আপনি যদি কোম্পানি আকারে যদি কোনো একটা কোম্পানি রান করেন, ওইটা কিন্তু আপনার সাস্টেনেবল হয় লং টাইম। আর ওইখানে যদি গভর্নেন্স এনশিওর করতে পারেন, আপনি যদি গভর্নেন্স এনশিওর করতে পারেন কোনো কোম্পানিতে, তাহলে ওইটার সাস্টেনেবিলিটিটা আরো বেশি হয় আর কি।
সো লং টাইম সাস্টেনেবলের জন্য গভর্নেন্স দরকার, আর গভর্নেন্স না থাকলে কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি দেখবেন বাংলাদেশে অনেক ব্যাংক মার্জ হওয়ার কোশ্চেন চলে আসছে, তাই না? আমি কালকে পত্রিকায় দেখলাম যে পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জ হবে। তো তাহলে পদ্মা ব্যাংকের অস্তিত্ব রইল কই? এটা হয় এক্সিম ব্যাংক হবে অথবা পদ্মা ব্যাংক হবে, তাই না? তো এই যে আমার সাস্টেনেবল হইলো না কিন্তু ব্যবসাটা, আমাকে মার্জ হয়ে আরেকজনের সাথে একীভূত হওয়ার দরকার হচ্ছে। কেন? আমার গভর্নেন্স ছিল না বলেই। গভর্নেন্স থাকলে কিন্তু আমি সেপারেট এন্টিটি হিসেবে সেপারেটলি পরিচালিত হইতে পারতাম। 6 নম্বর হলো চ্যানেল ফান্ড ইফিসিয়েন্সি। আমার ফান্ড ফান্ড চ্যানেল আমার ডেফিসিট ইউনিট থেকে, ধরেন যারা ডিপোজিট রাখে ব্যাংকে, তার মানে কি তার কাছে অ্যাক্সেস টাকা আছে, তাই সেই কারণে সে যে ডিপোজিট রাখে, আমার ডিপোজিট ইউনিট থেকে যারা বড় করে, বড় ব্যবসায়ীরা অথবা ব্যক্তি কারা বড় করে, যার টাকা দরকার সে বড় করে। এই যে চ্যানেলটা আমার ট্রান্সফারটা, আমার সারপ্লাস ইউনিট থেকে আমি ডেফিসিট ইউনিটে টাকাটা ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, এটা সম্ভব হইতো না গুড গভর্নেন্স না থাকলে। সো আমার এই যে ইম্পর্টেন্ট পড়ছি, পারপাস তো সেমই হবে, তাই না? ইম্পর্টেন্স, পারপাস এগুলো সেম। আমার পারপাস ও গুড গভর্নেন্স এর সেম, আসপেক্ট ফিচারও সেম। হ্যাঁ, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো সেম কোশ্চেন আমি পর পর রাখছি, আমি রেড মার্ক করে রাখছি। যেভাবে কোশ্চেন আসুক না কেন, এন্ট্রিগুলো কাছাকাছি, আপনি যেভাবে আসুক না কেন পারবেন, না পারার কোনো কারণ নাই। এবার আসি, আমি যে বলতেছি কর্পোরেট গভর্নেন্স আমার খুব গুরুত্বপূর্ণ, অনেক কিছু ভূমিকা রাখে। তো কিভাবে আমি কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করবো কোনো একটা কোম্পানিতে অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে? সো কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য আমার ক্লিয়ার পলিসি এন্ড প্রসিডিউর থাকা লাগবে। একটা দেখেন, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো টু মাচ রেগুলেটেড। প্রত্যেকটা ব্যাংক দেখবেন হেড অফিস রেগুলার সার্কুলার দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের। সো আমাদের একটু একটু মানে ইন্টারাপশন হয়েছিল আমাদের ইন্টারনেটে। সো আমরা আবার ক্লাসে ফিরে আসি। সো যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু মাচ রেগুলেটেড, এখানে প্রত্যেকটা ব্যাংকের ক্লিয়ার পলিসি থাকে, প্রসিডিউর থাকে, যেটা কর্পোরেট গভর্নেন্সকে এনশিওর করে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, আমার বোর্ড ইন্ডিপেন্ডেন্ট থাকা লাগবে, আমার বোর্ড বোর্ড ইন্ডিপেন্ডেন্ট বোর্ড থাকা লাগবে, যেটা ম্যানেজমেন্ট থেকে আলাদা হবে। শেয়ার হোল্ডার এঙ্গেজমেন্ট, আমার শেয়ার হোল্ডারদেরকে এঙ্গেজ করা লাগবে। আমার শেয়ার হোল্ডার এঙ্গেজমেন্ট কিভাবে হয় একটু মনে করে চিন্তা করেন তো, শেয়ার হোল্ডার এঙ্গেজমেন্ট কিভাবে হয়? আপনি দেখেন এজিএম এ কিন্তু আমরা শেয়ার হোল্ডারদের ইনভাইট করি, তুমি এজিএম এ পার্টিসিপেট করো, ওইখানে বোর্ড দাও, ডিরেক্টর নির্বাচনের জন্য বোর্ড দাও, অডিটর নির্বাচনের জন্য বোর্ড দাও। সো এই যে আমার এজিএম এ যে আমার ভোটিং রাইট রাখছি, ওইটা হলো শেয়ার হোল্ডার এঙ্গেজমেন্ট। 4 নম্বর হলো ইথিক্যাল কালচার, আমরা ইথিক্যাল কালচার এনশিওর করতে হবে, তাহলে কর্পোরেট গভর্নেন্স এনশিওর হবে। রিস্ক ম্যানেজমেন্ট, আমার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা যায়। ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার, আমার প্রপার ডিসক্লোজার থাকা লাগবে। হ্যাঁ, তারপর অডিটরি ইন্ডিপেন্ডেন্স, আমার অডিটরি যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে কিন্তু কর্পোরেট গভর্নেন্স এনশিওর হবে না, আমার অডিটরি ইন্ডিপেন্ডেন্স লাগবে। অডিটর নিয়ে আরেকটু কথা বলি, একটা সময় ছিল অডিটরি ইন্ডিপেন্ডেন্স ছিল না, বাট ডিবিএস আসার পরে এখন কিন্তু অডিটর ফার্ম গুলা বা আমার সিএ বডি কিন্তু এখন অনেক স্ট্রং, অনেক ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এখন আর মানে তারা কিন্তু অনেক পাওয়ার হোল্ড করে, চাইলেই আপনার কোম্পানিগুলো মনিটর করতেও পারে না। বেনিফিট অফ গুড গভর্নেন্স ইন ব্যাংক, আমার ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখেন আমরা গুড গভর্নেন্সের বেনিফিট পড়ছি, তাই না? আসপেক্ট পড়ছি, এরিয়া পড়ছি, ইম্পর্টেন্স পড়ছি। তো গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট আর ব্যাংকের ক্ষেত্রে গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট কোনো ডিফারেন্স আছে আমার একটু বলেন তো? আপনি যেভাবে কোশ্চেন আসুক না কেন, জিনিস তো সেম। আমার গুড গভর্নেন্স এর ইম্পর্টেন্ট আর ব্যাংকের ক্ষেত্রে গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট তো ডিফারেন্ট হওয়ার কথা না। ঠিক আছে? সো জিনিস সেম, যেমন বেটার ডিসিশন মেকিং এ আমাকে হেল্প করে, ইমপ্রুভ অ্যাকাউন্টেবিলিটিতে হেল্প করে, ইনক্রিজ স্টেক হোল্ডার কনফিডেন্স, এনহ্যান্স রিপুটেশন। আমার ইনক্রিজ স্টেক হোল্ডার কনফিডেন্স ডাইরেক্টলি ছিল, এন্ট্রিগুলো হয়তো আমি একটু ঘুরাই লিখছি, আপনি আপনার মতো করে সাজাই নেবেন, পড়বেন। ঠিক আছে? এনহ্যান্স রেপুটেশন, রেপুটেশন এনশিওর হয়। তারপর আমার রিডিউস রিস্ক, রিস্ক রিডিউস হয়। এখানে ছিল শুধু রিস্ক ম্যানেজমেন্ট। সো ঠিক আছে, ইনক্রিজ ইফিসিয়েন্সি, বেটার কমপ্লায়েন্স। সো এই জিনিসগুলো কিন্তু আমার গুড গভর্নেন্স এর মাধ্যমে কিন্তু এনশিওর হয় ব্যাংকের ক্ষেত্রে। সো আপনি এই 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 পড়াগুলো না, আপনি ধরেন কাছাকাছি পড়া, তো আপনি আপনার মতো করে আপনি পয়েন্ট গুলাকে সাজায় নিবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, যেভাবে আসুক না কেন ওইভাবে পারবেন। আপনি যদি পরীক্ষা হলে যাওয়ার আগে যদি পড়াগুলো না গুছান, আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট হবে পরীক্ষায় ভালো পারফর্ম করা। আপনি যখন পড়া শুরু করবেন, পড়াটা পড়বেন, ক্লাসগুলো করবেন, তখন কিন্তু পড়াগুলো গুছাই ফেলবেন। ঠিক আছে? যেটা বলতেছিলাম, এনহ্যান্সিং কর্পোরেট গভর্নেন্স টু ইনকম্পিট ব্যাংকিং ফ্রড। আমার ব্যাংকিং ফ্রড মানে আমরা সবাই জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, এটা এটা করোনার কারণে হোক, ইউক্রেন যুদ্ধের কারণে হোক, বা ব্যবসায়ীদের ইন্টেনশনাল মানে ইন্টেনশনাল ডিফল্টারের কারণে হোক, ঠিক আছে, যে আমার খারাপ যাচ্ছে। সো এটা আমার 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 কর্পোরেট গভর্নেন্স এনশিওর করি আমি কিভাবে ব্যাংকের ফ্রড ফ্রড ফরজারি মিটিগেট করব।
কিভাবে করব? স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল, আমার স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল থাকা লাগবে। আমার স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম থাকলে আমার কি হবে, ফ্রড ফরজারি কমবে। ফ্রড ফরজারি দুই এন্ডি হইতে পারে, হ্যাঁ, একটা হলো আমার এমপ্লয়িরা ফ্রড ফরজারি করতেছে, অথবা বাইরের বাইরের কোনো পার্টি আমার এটিএম প্রতি চুরি করতেছে, অথবা কোনো ফ্রড করতেছে বা হ্যাকিং করতেছে। সো এটা সম্ভব স্ট্রং ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে। স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল কিন্তু একটা ব্রডার টার্ম, এক কথা এটা শেষ করা যাবে না। ইন্টারনাল কন্ট্রোলে আমার ডিভিশন আছে প্রত্যেকটা ব্যাংকে, ওরা অডিট করে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশন। তার সাথে সাথে কিন্তু আমরা এই যে সার্কুলার দিচ্ছে প্রত্যেকটা ব্যাংকের হেড অফিস, তারপর টাইম টু টাইম মনিটর করতেছে হেড অফিস থেকে, ওইগুলো কিন্তু কমপ্লায়েন্সের ভিতরে পড়ে, ইন্টারনাল কমপ্লায়েন্সের ভিতরে পড়ে। তারপর 2 নম্বর হলো এনহ্যান্স ট্রান্সপারেন্সি। আমার ট্রান্সপারেন্সি আমার এনহ্যান্স করা লাগবে ফ্রড মিটিগেট করার জন্য। ট্রান্সপারেন্সি এনহ্যান্স করার জন্য আমাকে কি করতে হবে, আমি যে ট্রানজাকশন গুলো হচ্ছে ডেইলি, আমার এগুলো কি কিন্তু মনিটর করা লাগবে প্রতিনিয়ত। তারপর 3 নম্বর হলো এমপ্লয়ি ট্রেনিং, আমাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, এটা কোনো বিকল্পই নাই, বুঝছেন? দেখেন আপনি চিন্তা করেন যে কোনো একটা ব্যবসায়ী সে কি করে, তার মেশিনারিজ আমদানি করে, কোনো একটা জিনিস প্রডিউস করে, যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, প্রডিউস করে সে মার্কেটে সেল করে কিন্তু ওই আবার টাকা রিকভার করে সেই ব্যবসাটা করে, তার জন্য কিন্তু অনেক টাফ। বাট আমরা ব্যাংকের কথা চিন্তা করেন, ব্যাংকে কোনো মেশিনারিজ নাই, প্রোডাক্ট নাই, প্রোডাক্ট কি, হিউম্যান বিং। যে হিউম্যান পাওয়ার হলো মেন মানে অস্ত্র। যে হিউম্যান যে এমপ্লয়ি গুলো আছে ওরা কিন্তু ব্যাংকটাকে রান করে, প্রোডাক্ট ডেভেলপ করে, ডিপোজিট অফার করে, লোন দিয়ে থাকে, অ্যানালাইসিস করে, লোন দিয়ে ব্যবসা জেনারেট করে, হ্যাঁ। সো এখানে এমপ্লয়ীদের ডেভেলপমেন্টটা কিন্তু খুবই দরকার, এমপ্লয়ি ট্রেনিংটা কিন্তু খুবই দরকার। 4 নম্বর হলো টেকনোলজিকে আপডেট। আমি বর্তমানে যে সময় টেকনোলজির সাথে যদি আপনি তাল মিলাতে না পারেন, আপনি আউট হয়ে যাবেন, সিম্পলি আউট হয়ে যাবেন। সামনে যে সময় আসতেছে আরো বেশি টাফ আসতেছে, হ্যাঁ। আপনি একটা কথা চিন্তা করেন, আমার মনে আছে আমি যখন স্টুডেন্টের পড়ছি লাইফে ছিলাম, বা তারও আগে যখন আমি আমাদের বয়সে যখন আমরা একবারে বুঝতে শুরু করি, তখন কিন্তু এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশের ব্যবহার এত বেশি ছিল না। বাট এখন আজকে ধরেন, আজ থেকে 15 বছর আগে যে অবস্থা ছিল, 15-20 বছরের পরে এসে দেখতেছেন আপনি অনেক চেঞ্জ আসছে আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে। কিসের কারণে? ইনোভেশনের কারণে। তো আপনি যদি ইনোভেটিভ না হন, টেকনোলজি আপডেট না করেন, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, আউট হয়ে যাবেন মার্কেট থেকে। 5 নম্বর হলো স্ট্রিক্ট কমপ্লায়েন্স। আমার কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা যাবে না, কমপ্লায়েন্স অবশ্যই স্ট্রিক্ট হওয়া লাগবে। 6 নম্বর ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট। আমার ফ্রড ফরজারি মিটিগেট করার জন্য, কমানোর জন্য আমাকে আমার ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট থাকা লাগবে। আমার আমার ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট বলতেছে আমার এক্সটার্নাল বডি থাকবে, এটা এক্সটার্নাল অডিটর হইতে পারে, যারা আমাকে মনিটর করবে টাইম টু টাইম। বাংলাদেশ ব্যাংকের অডিটর হইতে পারে। এবার আসি বেসেল প্রিন্সিপাল। কর্পোরেট গভর্নেন্স এর ক্ষেত্রে বেসেল 14টা প্রিন্সিপাল দিচ্ছে, প্রিন্সিপাল গুলো একটু টাফ, বাট আপনার পরীক্ষা কিন্তু আসে, এটা গতবার পরীক্ষা 96 ছিল। সো আপনি 96 যেহেতু ছিল, আপনি 98 আসতেই পারে, হ্যাঁ। সো আপনি 14টা প্রিন্সিপাল মনে রাখবেন। আর এখানে জিনিসগুলো কি, প্রিন্সিপাল গুলো আমি সহজ করার কোনো ওয়ে নাই, যেহেতু বেসেল দিছে। সো আমি বেসেল কে ফলো করে আমি এখানে লিখছি, স্লাইড গুলো বানাইছি বা নোটে লিখছি। আমার 1 নম্বর প্রিন্সিপাল কি, বোর্ড ওভারঅল রেসপন্সিবিলিটি। এখানে আমি কিছু আপনাকে টেকনিক শিখে দিই বেসেলের প্রিন্সিপাল মনে রাখা। আপনি এখানে দেখবেন যে বোর্ডের কিছু রুলস আছে, হ্যাঁ, বোর্ডের রুলস আছে, সিনিয়র ম্যানেজমেন্টের রুলস আছে, তারপর রিক্স এর সাথে কিছু মানে পয়েন্ট আছে, তারপর কমপ্লায়েন্স এর সাথে কিছু পয়েন্ট আছে। সো আপনি এভাবে মনে রাখতে পারেন। বোর্ডের সাথে কিন্তু আমার 3টা জিনিস জড়িত: বোর্ড ওভারঅল রেসপন্সিবিলিটি, বোর্ড কোয়ালিফিকেশন এন্ড কম্পোজিশন, বোর্ড ওন স্ট্রাকচার। সো 3টা পয়েন্ট হলো বোর্ড মেম্বারদের নিয়ে। আপনি এইভাবে টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, এইভাবে মনে রাখতে পারবেন। সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে দেখেন, 4 নম্বর হলো সিনিয়র ম্যানেজমেন্ট, 5 নম্বর হলো গভর্নেন্স অফ গ্রুপ স্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, রিস্ক আইডেন্টিফিকেশন মনিটরিং। সো রিস্ক নিয়ে 2টা পয়েন্ট আছে, হ্যাঁ, 3টা পয়েন্ট আছে, রিস্ক নিয়ে 3টা পয়েন্ট আছে। সো রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক কমিউনিকেশন, 3টা পয়েন্ট আছে। কমপ্লায়েন্স নিয়ে আছে ইন্টারনাল অডিট, কম্পেনসেশন, ডিসক্লোজার, দ্য রোল অফ সুপারভাইজার। এই হলো 14টা নীতি। আপনাকে অবশ্যই 13টা নীতি অবশ্যই মনে রাখতে হবে, যাতে পরীক্ষা আসে। পরীক্ষা আসলে যদি ধরেন এটা 5 নম্বরের জন্য আসে, আপনি 13টা পয়েন্ট লিখে দিলেই হবে। এটা 10 নম্বরের জন্য খুব কম সময় আসে, 10 নম্বরের জন্য যদি আসে আপনাকে অবশ্যই একটু একটু ইলেভারেট করা লাগবে প্রত্যেকটা পয়েন্ট। তো আমরা 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 কিন্তু এগিয়ে যাচ্ছি। মাঝখানে আমি একটু 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 বলি। দেখেন আপনি আপনি যে গভর্নেন্স, সরি, আপনি এমএফএস ক্লাসটা করছেন, ওইখানে অনেক কিছু শিখছেন। যদি বাসায় পড়ে থাকেন তাহলে আপনার একটা প্রাইমারি প্রিপারেশন হয়ে গেছে, তাই না? তারপর আমি আজকে জিএফআই পড়াচ্ছি, সো জিএফআই এর ক্লাসের পরে কালকে আগামী ক্লাসে আরেকটা ক্লাস করাবো। তারপর রবিবারে আমি প্রিন্সিপাল ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস করবো, প্রিন্সিপাল ইকোনমিক্স 3টা ক্লাসে শেষ করবো। এই যে আপনি আপনি কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। সো আপনারা ফার্স্ট পার্টে আছেন। তো একটু একটু করে যদি আপনার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়, আপনি একটু চিন্তা করেন, দেখেন আপনার এখনো সময় আছে প্রায় 2 মাস, 2 মাস নাই, প্রায় 1 মাস 22 দিনের মতো। তো আপনি যদি এখন থেকে একটু 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 করে আগান, সামনে যান, আপনি দেখবেন 1 মাস পরে যখন ক্লাসগুলো শেষ হবে আপনার মনে হবে যে না, আমি অনেক কিছু জানি। তারপর ধরুন পরীক্ষার আগে ব্রেন তো এমনিও বেশি কাজ করে, তখন একটু পরিশুনে গিয়ে যদি পরীক্ষায় সবগুলো টু দ্য পয়েন্টে বসে আসতে পারেন, যতটুকু চাচ্ছে ওটুকু যদি বসে আসতে পারেন, তাহলে কিন্তু পাশ হয়ে গেল। আপনি
চলে যাবেন পার্ট 2 তে। সো আর পরীক্ষা বসা লাগলো না, সবচেয়ে শান্তি হলো আর পরীক্ষা বসা লাগলো না। সেই কারণে বলবো একটু মনোযোগী হবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন পড়াগুলা। এখানে কিন্তু খুব সিম্পলিফাইড ওয়েতে সাজানো আছে, আমার নোটগুলোতে তো একটু ডিটেল আছে, বাট স্লাইড গুলো দেখলে কিন্তু ব্রেনটা হালকা মনে হয়, পড়াগুলো খুব হালকা মনে হয়, খুব ভারী মনে হয় না, কারণ এখানে খুব সিম্পলিফাইড ওয়েতে সাজানো আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা একটু আগে পড়ছি ব্যাচেলার 13টা নীতি পড়ছি আমার গুড গভর্নেন্সের ক্ষেত্রে। এখন আমরা যাচ্ছি যে হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর্ম সাবসিডিয়ারিজ। এটা একটা ডিফারেন্ট আলোচনা, যে আমার সাবসিডিয়ারি, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, লিজিং কোম্পানি প্রত্যেকটা সাবসিডিয়ারি আছে। আমি যেমন একটা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও, অ্যাসেট ম্যানেজমেন্ট আছে অনেক ব্যাংকের, তারপর আমার ব্রোকারেজ হাউস আছে ম্যাক্সিমাম ব্যাংকের, মার্চেন্ট ব্যাংক আছে। তো কেন দরকার ভাই, আমি ব্যাংক ব্যবসা করতেছি, এটা কোশ্চেন হইতেই পারে তাই না? 97তে আসছিল এটা। তো আমার কোশ্চেন হইতেই পারে যে আমি ব্যাংক ব্যবসা করতেছি, লোনের ব্যবসা করতেছি, মানুষের কাছে ডিপোজিট নিচ্ছি, আমি ক্রেডিট দিচ্ছি, ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করতেছি, আমার সাবসিডিয়ারি কি দরকার, সাবসিডিয়ারি কেন দরকার? তো এই কোশ্চেনের অ্যান্সার হলো, এক নম্বর হলো স্পেশালাইজেশন, যে আমি আমি কি যে আমার আমি সাবসিডিয়ারি থ্রোতে, আমি তো নিজে একজন ব্যাংক, আমি লোনের ব্যবসা করি, বাট আমি সাবসিডিয়ারি থ্রোতে আমি কোনো একটা কাজে স্পেশালাইজড হতে পারি। আমি ব্রোকারেজ হলে আমি শেয়ার বাই সেলে এক্সপার্ট, আমি মার্চেন্ট ব্যাংক হলে আমি ইস্যু ম্যানেজমেন্টে এক্সপার্ট। সো আমি স্পেশালাইজেশনের জন্য আমি কি করব, আমি সাবসিডিয়ারি গঠন করব, যে আমি চাচ্ছি ওই সেক্টরে আমি স্পেশালাইজড হইতে, ওই সেক্টরে ব্যবসা করতে, যেটা ব্যাংক হিসেবে আমি পারতেছি না, সাবসিডিয়ারি গঠন করে আমি ব্যবসাটা করতে যাচ্ছি। 2 নম্বর হলো রিস্ক ম্যানেজমেন্ট, আমার রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমার সাবসিডি দরকার, তাহলে রিস্ক ডাইভার্সিফাই হয়। রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য সাবসিডি দরকার, কারণ ব্যাংক কিন্তু সব ব্যবসা করতে পারে না, সে কিন্তু ব্রোকারেজ ব্যবসা করতে পারে না নিজের নামে, সে সাবসিডি করে করতে হবে। সো রেগুলেটরি কমপ্লায়েন্স থাকার জন্য সে সে চাচ্ছে আমি ব্রোকারেজ ব্যবসা করবো, বাট তুমি তাহলে সেপারেট সাবসিডি বানাও তারপর করো, তাহলে তুমি কমপ্লায়েন্ট হলে বা আদারওয়াইজ কিন্তু তুমি নন কমপ্লায়েন্সে পড়ে যাবা। 4 নম্বর হলো মার্কেট এক্সপানশন, আমার মার্কেট এক্সপানশনের জন্য দেখেন, আমি অলরেডি টাকার ব্যবসা করতেছি, ঠিক আছে, আমি চাচ্ছি আমার মার্কেট আরেকটু এক্সপান্ড করতে, আমার সার্ভিস লেভেলটা আরেকটু এক্সপান্ড করতে, ঠিক আছে, তাহলে সাবসিডি গঠন করব। ফাইন্যান্সিয়াল ইফিসিয়েন্সি, আমার আমার এখানে কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে, বুঝছেন? সাবসিডিও তো ফাইন্যান্স নিয়ে কাজ করে, হয়তো শেয়ার মার্কেট নিয়ে কাজ করে, আমি মানি মার্কেট নিয়ে কাজ করতেছি, দুইটার সাথে কোলাবোরেট করে কিন্তু আমি ইফিসিয়েন্সি অর্জন করতে পারি আমার সাবসিডির মাধ্যমে। এবার আসলে চলে আসছে একটা মানে একটা কনফিউজিং টার্মে, ভিশন এবং মিশন, কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, কোনটা দূরে কোনটা কাছে, এ নিয়ে অনেক কনফিউশন। একবার মনে হয় মিশন এটা, আরেকবার মনে হয় ভিশন এটা। তো আজকে আমরা দেখবো খুব সহজভাবে যে মিশন কোনটা, ভিশন কোনটা। তো প্রথম হলো ভিশন। তো ভিশন হইলো আমার কি, যে আমার ভিশন হইলো, যে আমার ভিশন ইজ ইউর হোয়ার এন্ড হাউ, আমি কোথায় যেতে চাই। সহজ কথা যদি বলি, আমি কোথায় যেতে চাই, একটা ব্যাংক কোথায় যেতে চায়, যে সে ফার্স্ট হইতে চায়, যে আমি লিডিং ব্যাংক হইতে চাই। সহজ কথায় আমি যদি লিডিং ব্যাংক হইতে চাই, ওইটা হলো আমার ভিশন, যে আমি লিডিং ব্যাংক হব। এখন কত টাকা প্রফিট করলে লিডিং ব্যাংক হব, এটা কিন্তু বলা নাই কোথাও, ঠিক আছে? আমি চাচ্ছি লিডিং ব্যাংক হব, আমি আমি পুরো ইন্ডাস্ট্রি লিড দিব। ইট ইজ ইউর ডিজায়ার ফিউচার স্টেট, এটা কিন্তু অনেক দূরের কথা, যে আমি কি আজকে 2 বছর পরে লিডিং ব্যাংক হবো না, আমি অনেক পরে গিয়ে লিডিং ব্যাংক হবো, এটা হয়তো 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। আমার লং টাইম ভিশন, যে আমি এটা, আমার কোনো টাইম ফ্রেম নাই, কোনো স্পেসিফিক বলা নাই যে আমি 20 বছরে আমি লিডিং ব্যাংক হবো, বাট আমার আমার ভিশন হলো আমি লিডিং ব্যাংক হবো। তো আমার এটা লং টাইম গোল এবং অ্যাসপিরেশন, এটা রিফ্লেক্ট করে আর কি ভিশনটা। আর মিশনটা কোনটা তাইলে, যে আসলে মিশন ইজ ইউর হোয়াট এন্ড হোয়াই, যে আসলে আমি কি, আমি ব্যাংক, আমি ব্যাংক ব্যবসা করি। সো আমি কি হইতে চাই, লিডিং ব্যাংক হইতে চাই। সো লিডিং ব্যাংক হওয়ার জন্য আমাকে কি করা লাগবে, এটা অ্যান্সার দেয় মিশন, ঠিক আছে? ডেইলি অ্যাকশন এন্ড ডিসিশন, এটা এটা আমাকে দেয় যে আমি আমি তাহলে লিডিং ব্যাংক হওয়ার জন্য আমাকে সার্ভিস ভালো দেওয়া লাগবে, হ্যাঁ, আমার স্পেসিফিক সেক্টরকে ফোকাস করা লাগবে। আমি আমি কি করব, আমি সার্ভিস ভালো হওয়া লাগবে, তার সাথে প্রাইসিংও ভালো হওয়া লাগবে। আমি যদি কম প্রাইসের লোন দিতে পারি, তাহলে আমার সবাই আমার কাছে আসবে, আমি লিডিং ব্যাংক হব। সো একটা এক্সাম্পলের মধ্যে আরো ক্লিয়ার হই, যে ভিশনটা হলো কি, লিডিং ব্যাংক, টু বি এ লিডিং ব্যাংক ইন এ কান্ট্রি সাপোর্টিং দ্য স্মল এন্ড মিডিয়াম বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ এ পপুলেশন অফ বাংলাদেশ। আমি লিডিং ব্যাংক হইতে চাই, কিভাবে হইতে চাই ওইটা বলা আছে, যে আমি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে সার্ভিস দিয়ে আমি কি হবে, লিডিং ব্যাংক হবো। আপনি ব্র্যাক ব্যাংকের এক্সাম্পল ধরতে পারেন। মিশনে কি বলতেছে, মিশনে বলতেছে যে আমি এই যে আমি লিডিং ব্যাংক হব, বাট আমি আমি কাকে সার্ভিস দিব, মিশন কিন্তু বলতেছে যে আমি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজকে কম কস্টে লোন দিয়ে আমি লিডিং ব্যাংক হব। মিশন বলতেছে কিভাবে আমি অ্যাচিভ করবো ভিশনটা, ওইটাই এখানে ডিপেন্ড করে। মিশনে হইলো ডিটেল বলা থাকে, আমি কিভাবে আমি ভিশনটা অ্যাচিভ করবো, কিভাবে লিডিং ব্যাংক হবো, এটার ডিটেল বলা থাকবে মিশন স্টেটমেন্টে। মিশন স্টেটমেন্ট লাস্ট লাইনটা একটু পড়ি, উই আর কমিটেড টু ডেলিভারিং দ্য ভ্যালু ফর আওয়ার ক্লায়েন্ট, শেয়ার হোল্ডার, এমপ্লয়ি অ্যান্ড সোসাইটি এট এ লার্জ। আমি ভ্যালু প্রোভাইড করবো, সে যদি আমার কাছে 100 টাকা দিয়ে কোনো সার্ভিস নেয়, ভ্যালুর ডেফিনেশনে চলে যায়। ভ্যালুটা কি, ভ্যালুটা হলো ধরেন আপনি ম্যাথমেটিক্স সেন্টারে সবগুলো সাবজেক্ট 4,000 দিয়ে এনরোল করছেন, এখন যদি আপনি 8,000 টাকার সমান যদি বেনিফিট পান,
হ্যাঁ, আপনি ধরেন ওইটা অবশ্য মেজার করা টাফ, বাট ফর এক্সাম্পল আপনি মনে করতেছেন যে এজাম্পশন করতেছেন যে আমি অনেক বেশি বেনিফিট পাইছি, ডাবল বেনিফিট পাইছি, তাইলে আপনি ফিল করবেন কি আমি বেটার অফ হইছি আর কি ম্যাথমেটিক্সের ক্লাস করে। সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, আমার বলছে লিডিং ব্যাংক হবো কিভাবে হবো, আমি আমি কি করব, আমি ওইভাবে সার্ভিসটা দিব, ভ্যালু সার্ভিস দিব, যাতে কাস্টমাররা ফিল করে যে আমি বেটার ফিল করতেছি, বেটার বেশি সুবিধা পাইছি, যতটুকু না পে করছি পেমেন্টের চেয়ে বেশি সুবিধা পাইছি। পারপাস অফ মিশন স্টেটমেন্ট, আমার এখানে আরো পরবর্তী স্লাইডগুলোতে আরো ক্লিয়ার হবে ভিশন মিশন ব্যাপারে। আমরা অলরেডি জানছি যেহেতু ভিশন হলো লং টাইম ভিশন, যেটা আমি হইতে চাই, আমি লিডিং ব্যাংক হইতে চাই, আর হওয়ার জন্য যা যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয় ওইটা হলো মিশন স্টেটমেন্ট। সো পারপাসটা কি, আমার গাইডিং ডিরেকশন, গাইডিং ডিরেকশন, আমি কোন দিকে যাব, আমাকে বলছি যে লিডিং ব্যাংক হবো কিভাবে হবো, এসএমই ফোকাস হয়ে স্মল এবং মিডিয়াম সেক্টরে আমি লোন দিয়ে আমি লিডিং ব্যাংক হবো। ঠিক আছে, সো গাইডিং ডিরেকশন আমাকে কিন্তু অলরেডি ডিরেকশন দিয়ে দিচ্ছে যে আমি ভ্যালু সার্ভিস দিব। হ্যাঁ, মিশনে কিন্তু বলে দিছে ভ্যালু, মানে উই আর কমিটেড টু ডেলিভারিং ভ্যালু টু দ্য ফর দ্য কাস্টমার। আমি কাস্টমারকে ভ্যালু দিব, হাই ভ্যালু দিব, যে যে সে যত টাকা আমাকে পে করতেছে তার চেয়ে আমি ডাবল ভ্যালু দিব, যাতে আমি কি করে আরো কাস্টমার আসে আমার কাছে। তো এইটা আমার গাইডিংস, আমার মিশন থাকার কারণে আমি কিন্তু গাইডিংস পাচ্ছি যে আমি কি সার্ভিস দিব এবং কোন সেক্টরটা কভার করব। ডিফাইনিং আইডেন্টিটি, আমি কিন্তু আইডেন্টিটি ডিফাইন করতে পারতেছি। ইন্সপায়ারিং এন্ড মোটিভেটিং, আমাকে কিন্তু মোটিভেট করতেছে মিশন স্টেটমেন্ট না থাকলে আমি কোথায় যাবো আমি জানতাম না, আমি আমার মতো হয়তো ব্যাংকটা রান করতাম, বাট আমার যেহেতু মিশন আছে আমি মানুষকে ভালো সার্ভিস দিব, সো আমি কিন্তু জানি যে আমি কি করতেছি। স্টেকহোল্ডার কমিউনিকেশন, আমি কিন্তু রেগুলার স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেট রক্ষা করি, হ্যাঁ, সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। তারপর হলো অ্যালাইনমেন্ট এন্ড ফোকাস, আমার অ্যালাইনমেন্ট থাকা লাগবে। আমি ধরেন শুধু হেড অফিস ধরেন মিশন স্টেটমেন্ট সেট করলো এবং মিশন স্টেটমেন্ট দিল, হেড অফিস দিল, ব্রাঞ্চ লেভেল গুলো এটা ফলো করলো না, সে হয়তো কর্পোরেট লোন দিচ্ছে, সে আমার কাস্টমারের ভালো সার্ভিস দিচ্ছে না, তাহলে কিন্তু এটা হইলো না, হ্যাঁ, অ্যালাইনমেন্ট হইলো না। আমার টপ টু বটম, একটা অর্গানাইজেশনের টপ টু বটম অ্যালাইনমেন্ট থাকতে হবে, সবাই একই জিনিস ফোকাস করবে যে হ্যাঁ আমি বেটার সার্ভিস দিব। ইম্পর্টেন্সটা কি, বেনিফিটটা কি, আমরা একটু আগে পড়ছি হলো পারপাসটা কি, কেন দেই, পারপাস আর ইম্পর্টেন্স প্রায় কাছাকাছি, যে আমার ক্লিয়ার ডিরেকশন দিচ্ছে, এই জিনিসগুলো কাছাকাছি, এই দুইটা জিনিস কাছাকাছি। যেমন পারপাস কি, পারপাস অফ মিশন স্টেটমেন্ট, ইম্পর্টেন্স অফ মিশন স্টেটমেন্ট, বেনিফিট অফ মিশন স্টেটমেন্ট, এটা আমাকে ক্লিয়ার ডিরেকশন দিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি দিচ্ছে, কালচারাল ইন্টিগ্রেশন দিচ্ছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট দিচ্ছে। এবার আসি ব্র্যান্ড প্রমিস। সো এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে যদি একই হয় তাহলে আমি সেপারেট এন্ট্রি কেন লিখছি, এখানে ক্লিয়ার ডিরেকশনটা মিল আছে, হ্যাঁ। সো ক্লিয়ার ডিরেকশনটা মিল আছে আগের আগের কোশ্চেনের সাথে, পারপাসের সাথে, গাইড ডিরেকশন, ডিফাইন আইডেন্টিটি, ইন্সপায়ারিং মোটিভেশন, স্টেকহোল্ডার কমিউনিকেশন, অ্যালাইনমেন্ট। সো এখানে তো ওইখানে ছিল চারটা, এখানে পাঁচটা, একটু ডিফারেন্স আছে। তো ডিফারেন্স হলো আমরা আইবিবির বইকে স্ট্যান্ডার্ড ফলো করছি, তো এখানে একটু ডিফারেন্স আসছে, এক্স্যাক্টলি সেম রাখতে পারি নাই। সো আপনি 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 যেটা করবেন যে আপনিও একটু একটু ভেরিয়েশন রাখতে হবে, দুই একটা পয়েন্ট এদিক সেদিক রাখতে হবে। আপনি যদি একটা কোশ্চেন হুবহু আরেকটাতে তুলে দেন তাহলেও হবে, বাট আপনি চেষ্টা করবেন দুই একটা পয়েন্ট এদিক সেদিকে একটু রাখতে আর কি। হুম। এবার আসি ব্র্যান্ড প্রমিস। ব্র্যান্ড প্রমিস বলতেছে যে ব্র্যান্ড প্রমিস, প্রথম কথা হলো ব্র্যান্ড কি, হ্যাঁ, আমরা বলি না ব্র্যান্ড, ব্র্যান্ডের জুতা পরছে, তোমার হাঁস পাপির জুতা পরছে, ব্র্যান্ডের, যদিও বাটা এক সময় ব্র্যান্ড ছিল, এখন আমরা বাটারে ব্র্যান্ড হিসেবে ধরি না। তারপর সো এই যে ব্র্যান্ড মানে কি, ব্র্যান্ড মানে কি ওই নামটা, আমরা তো ব্র্যান্ড নামটা আসলে আমরা চোখের সামনে চলে আসে নামটা, ঠিক আছে। তো আসলে ব্র্যান্ড মানে নামটা না, ব্র্যান্ড মানে হলো কমিটমেন্ট বাই দ্য কোম্পানি, যে আমাকে মানে বাটা বলি হাঁস পাপি বলি, সে আমাকে কমিটমেন্ট দিচ্ছে। ওই যে কমিটমেন্টটা কি, কমিটমেন্ট দিচ্ছে যে সে আমাকে কন্টিনিউয়াসলি ভালো প্রোডাক্ট দিবে, রিজনেবল প্রাইসে দিবে, এই যে সে আমাকে কন্টিনিউ কমিটমেন্ট দিচ্ছে, তো ওইটাই হলো ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা যখন সে কন্টিনিউয়াসলি আমাকে ওই ওই তার 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 যে তার যে তার কথা মতো যদি সে কন্টিনিউয়াসলি আমাকে সার্ভিস দেয়, হ্যাঁ, লং টাইম যদি সার্ভিস দেয়, আমার তার প্রতি একটা পারসেপশন জন্ম হয়, ওই পারসেপশনটা হলো ব্র্যান্ড, হ্যাঁ। যে কারণে আমরা পারসেপশনটাকে ব্র্যান্ড বলতেছি, বাট ব্র্যান্ডটা হলো কমিটমেন্টটা কে বোঝায়। এলিমেন্ট অফ ইফেক্টিভ ব্র্যান্ড প্রমিস, আসলে একটা ইফেক্টিভ ব্র্যান্ড প্রমিসের আমার এলিমেন্ট গুলা কি কি, এখানে ক্লিয়ারিটি থাকবে, এখানে ক্লিয়ারিটি থাকবে, হ্যাঁ। আপনার ক্লিয়ারিটি থাকবে কি, ধরেন আপনি গ্রামীণ ফোনের কথা ধরেন, আপনাকে ভালো নেটওয়ার্ক দিচ্ছে, এখানে সে কিন্তু প্রাইস কম নিচ্ছে না আপনার কাছে, প্রাইস বেশি নিচ্ছে, আপনার ভালো নেটওয়ার্ক দিচ্ছে, তো তার ব্র্যান্ড কি, তার প্রমিসটা কি, সে কি কমিটমেন্ট দিচ্ছে, তোমাকে আমি ভালো নেটওয়ার্ক দিব। সো এরকম ক্লিয়ার থাকবে জিনিসগুলো। দুই নম্বর হলো কনসিস্টেন্সি, এখন কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। আমি অবশ্য গ্রামীণ ফোনে একটা লোককে জিজ্ঞাসা করছিলাম কেন পাওয়া যায় না, আপনাদের নেটওয়ার্ক তো এত বাজে, এক সময় তো ছিল না। তো ওরা যেটা বলতেছে যে করোনার সময় যে ডিসরাপশনটা হয়েছে, আপনার টেকনিক্যাল যে ডিসরাপশনটা হয়েছে, এটা এখনো ওরা কভার করতে পারে নাই, কারণ করোনার সময় ওরা মেনটেন করতে পারে নাই, নেটওয়ার্ক মেনটেনেন্সটা করতে পারে নাই।
ওই কারণে নাকি কি একটা সমস্যা হয়েছে, এখন ওইটা কভার করতে পারে নাই। যাই হোক, এটা ওদের কথা আর কি। বাট কিন্তু এই যে আমার যদি এই ধরনের একসময় আমার নেটওয়ার্ক ভালো ছিল গ্রামীণ ফোনে সব 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 জায়গায়, বাট এখন যদি মানে 2 বছর পরে 5 বছর পরে এসে যদি ভালো সার্ভিসটা না দেয়, নেটওয়ার্ক না পাই, আমার কিন্তু কনসিস্টেন্ট হইলো না, ব্র্যান্ড প্রমিস হইলো না। হ্যাঁ, 3 নম্বর হলো অথেন্টিসিটি। এখানে অথেন্টিসিটি থাকা লাগবে, ফেক কিছু বলা যাবে না। ডেস্টিনির মতো তোমাকে আমি, ধরো আমি আমার কক্সবাজারে আমার গাছের বাগান আছে, ওই গাছ তুমি কিনবা, 5,000 টাকা থেকে কিনবা, তুমি 10,000 টাকা হয়ে যাবে। তো এটাতে কিন্তু অথেন্টিসিটি নাই। ঠিক আছে, অথেন্টিসিটি নাই। তারপর রিলিভেন্ট, আমার রিলিভেন্ট হওয়া লাগবে, আমার দরকার নিডের সাথে রিলিভেন্ট হওয়া লাগবে। আমি নেটওয়ার্ক ইউজ করি গ্রামীণ ফোনে, সো আমার সাথে এটা রিলিভেন্ট, আমাকে তুমি ভালো নেটওয়ার্ক দিবা। 5 নম্বর হলো ডিফারেন্সিয়েশন, আমার কিন্তু অন্যদের সাথে ডিফারেন্সিয়েশন থাকা লাগবে। আমি কেন গ্রামীণ ফোন ইউজ করবো, কেন বাংলালিংক করবো না, কেন এয়ারটেল করবো না? সো ডিফারেন্সিয়েশন থাকা লাগবে, আদারওয়াইজ ব্র্যান্ড প্রমিস হবে না। আমার সবাই নেটওয়ার্ক দিচ্ছে, আমিও নেটওয়ার্ক নেটওয়ার্ক দিচ্ছি, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন হইলো না। 6 নম্বর হলো মেজারেবিলিটি। সো আমি এটা মেজার করার মানে আমার ইন্ডিকেটর থাকবে। So, কি ইন্ডিকেটর থাকবে? ইন্ডিকেটর দিয়ে আমি মেজার করতে পারবো যে হ্যাঁ আমার সার্ভিস ভালো। আমি যদি ম্যাটামেটিকের কথা চিন্তা করি, আমার ইন্ডিকেটর কি? আমার বেশি কমন পড়ে, পড়াগুলো সহজ। হ্যাঁ, আমি আমি রেগুলার আপনাদের সার্ভিস দিচ্ছি। সো এই যে ইন্ডিকেটর গুলো যদি ফিল আপ করে, তাহলে এটা ব্র্যান্ড প্রমিস হবে, আদারওয়াইজ হবে না। সো এই ছিল ব্র্যান্ড প্রমিস নিয়ে আমরা 2টা কোশ্চেন ছিল। ব্র্যান্ড প্রমিস কি পড়ছি, কি এলিমেন্ট গুলো পড়ছি, একটু রিভিশন দিত। আমরা শুধু তো যাচ্ছি, দৌড়াচ্ছি। সো এটা ব্র্যান্ড প্রমিস কি পড়ছি, এলিমেন্ট অফ ব্র্যান্ড প্রমিস পড়ছি। হ্যাঁ, এবার আসি কোড অফ কন্ডাক্ট। নাম থেকে আমরা সবাই বুঝতে পারতেছি কোড অফ কন্ডাক্ট হলো কি, আমার সেট রোল। সিম্পলি কোড অফ কন্ডাক্ট হলো একটা সেট রোল, আপনি সহজে মনে রাখেন। সেট রুল কিসের রুল? যে এখানে বলা আছে যে আমার একজন এমপ্লয়ি, ব্যাংকের এমপ্লয়ি হিসেবে কি করতে পারবো, কি করতে পারবো না, সহজ কথায় আমি কি পারবো কি পারবো না, যেখানে বলা আছে ওইটা হলো কোড অফ কন্ডাক্ট। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কিছু কোড অফ কন্ডাক্ট দিছে, এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো ওদের কোড অফ কন্ডাক্ট গুলা কি কি? স্ট্যান্ডার্ড অফ কোড অফ কন্ডাক্ট, বেসিক প্রিন্সিপাল মেম্বার অফ স্টাফ। যেমন ওরা ওরা এটাকে অনেক ভাগে ভাগ করছে। প্রথম কথা হলো, প্রথম পয়েন্টটা হলো বেসিক প্রিন্সিপাল। বেসিক প্রিন্সিপাল কি? আমি অনেস্টলি কাজ করবো, আমার ডিসঅনেস্টি কোনো সুযোগ নেই। আমি ডিপোর আমার যে ওয়ার্কিং আওয়ার, অফিস আওয়ার, আমি আমি আমার পুরাটাই আমি অফিসে দিব। 3 নম্বর হলো মানে সবগুলিকে সেম ভাবে ট্রিট করবো। এখানে আমার আমার ধরেন ডিরেক্টরের আত্মীয়কে আমি ভালো ট্রিট করলাম, আর অন্যদেরকে আমি ডিমোটিভেটেড করলাম বা খারাপভাবে ট্রিট করলাম, ম্যানেজারের এটা সুযোগ নেই বা কোনো অফিসারের এটা সুযোগ নেই, কাউকে এক একজনকে এক একভাবে ট্রিট করা। সবার সাথে একটা সমান ট্রিটমেন্ট থাকবে। হ্যাঁ, জেন্ডার ডিসক্রিমিনেশনও হইতে পারে, যে আমি আমার আপুদেরকে আমি বেশি কেয়ারিং হইলাম বা একটু বেশি ইয়ে করলাম, আর যারা ছেলে আছে ওদেরকে আমি আমি কি করলাম, টিস করতে থাকলাম। ওইরকম করলে হবে না, সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে। অ্যাভয়েড এনি ফর্ম অফ ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হলো ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে, ওই স্ট্যান্ডার্ডে বলা আছে স্পষ্ট। 2 নম্বর হলো অ্যাভয়েডেন্স অফ পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা কিন্তু অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়াই যাই। হ্যাঁ, আমার ধরেন অনেক সময় আমরা কাস্টমারের সাথে ব্যবসায় জড়ায় যাচ্ছি, আমি আমার কলিগের সাথে হয়তো কোনো ব্যবসায় জড়ায় যাচ্ছি, এগুলো কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাওয়া যাবে না। 3 নম্বর হলো এক্সটার্নাল অ্যাক্টিভিটি। আমার এক্সটার্নাল অ্যাক্টিভিটি, আমার 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 এক্সটার্নাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে লিমিটেশন আছে। আপনাদের যে ব্যাংকার হিসেবে কিন্তু আপনাদের লিমিটেশন আছে। আপনি ব্যাংকের বাইরে ব্যবসা করতে পারবেন না, এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। 4 নম্বর হলো কন্ট্যাক্ট উইথ দ্য মিডিয়া এন্ড পাবলিকেশন। এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস, বুঝছেন? এটা আপনি আপনি জানেন কিনা জানি না, বর্তমান সময়ে কিন্তু এটা একটা সেন্সিটিভ জিনিস। আপনার ব্যাংকের ধরনের একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট খারাপ আসলো, আপনি দেখবেন কিছু কিছু ব্যাংক নিয়ে রেগুলারই লেখালেখি হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু ওই ব্যাংকে, যে ব্যাংকে নিয়ে লেখালেখি হয়েছে, ওই ব্যাংকের যদি কোনো এমপ্লয়ির কাছে গিয়ে কেউ মিডিয়া পার্সন যদি কোশ্চেন করে, সে যদি উল্টাপাল্টা অ্যান্সার দেয়, ওর চাকরি থাকবে থাকবে না। সো কন্ট্যাক্ট উইথ মিডিয়া এন্ড পাবলিকেশন। এই কারণে কি করা হয়, প্রত্যেকটা ব্যাংকের স্পোক্স পার্সন থাকে, যে মিডিয়ার সাথে শুধু স্পোক্স পার্সন যে সেই কথা বলবে, এবং স্পোক্স পার্সনের লেভেলটা ডিএমডি এবং তার উপরে হয়ে থাকে। সো ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এই কোড অফ কন্ডাক্ট গুলা দিছে, এই কোড অফ কন্ডাক্ট গুলা প্রত্যেকটা ব্যাংকে মানার দরকার হয়, মেনে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরিচালিত হয়। সো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আমরা ফার্স্ট চ্যাপ্টার অনেক কিছু শিখছি। সো আমাদের আসলে থেমে থাকার কোনো চান্স নেই, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সবগুলা চ্যাপ্টারই খুব সুন্দরভাবে পড়তে হবে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি আপনার জন্য প্রেশার হচ্ছে, বাট 2টা ক্লাস নিলেও প্রেশার হইতো। আবার টাইম নিয়ে ক্লাসে বসাটাও টাফ ছিল। সো আমরা একটা ক্লাসই মানে আজকে ক্লাস এবং আগামী ক্লাস, 2টা ক্লাসই এই সাবজেক্টটা শেষ করবো। ঠিক আছে, তো আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। আমি সবসময় এটা ফিল করি, আপনার ধৈর্য নিয়ে আমি খুব টেন্সড থাকি, যে এতগুলো পড়া আপনারা পড়তে পারবেন কিনা বা মনোযোগ থাকবে কিনা। হ্যাঁ, বাট আমার ইন থেকে আমি আমি কমিটমেন্ট দিচ্ছি, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজাইতে, সুন্দরভাবে বোঝানোর জন্য, বুঝাই দিতে, প্রত্যেকটা পয়েন্ট দয়ায় দিতে, যে আপনি এই জিনিসটা এইভাবে মনে রাখবেন, ওই জিনিসটা ওইভাবে মনে রাখবেন। সো চলুন আজকে আমরা আমাদের আজকে ক্লাসের সেকেন্ড পার্টে চলে যাই, তারপরে আমরা একটা বিরতিতে যাব, কোশ্চেন অ্যান্সার সেশনে যাব।